নমস্কার, আমি সিদ্ধার্থ। শুরু করছি কথায় কথায় অনুষ্ঠান। প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানে আমরা একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আসি। আজকে কাকে নিয়ে এসেছি দেখুন। নমস্কার। আপনার অফিসটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো অফিস। কবে এই এই বাড়িটা হলো? আমরা 2010-এ এটা করি। ও 2010, খুব বেশি দিন নয়। আর কখন অফিসে ঢোকেন? আমি তো সকালে 9টা 10 ঢুকি। 9টা 10। আর বেরোনো কখন হয়? বেরোনো হয়ে যায় 8টা 8টা। তো আপনাদের অফিসে কতজন, মানে কত লোক এখানে আছে? এমনি তো টোটালি আমরা 22,000 লোক কাজ করে। তো এই বিল্ডিংয়ে আমরা বসি 400, আরেকটা বিল্ডিং আছে ওটাতে বসে 400। 400? এই বিল্ডিংয়ে 400 আছে? এই বিল্ডিংয়ে 400। বাহ বাহ, প্রচুর লোক। এখানে এদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ফিরে এলাম। এখানে ক্যান্টিন আছে উপরে, ওইখানে বেশিরভাগ মানুষই না বাড়ি থেকে খাবার নিয়ে আসে। আমিও খাবার নিয়ে আসি বাড়ি থেকে, সেটা একটু ভালো হেলথের জন্য। আর কেউ কেউ হয়তো নিয়ে আসে না, পাশে এখন তো খুব হয়ে গেছে, মানে হোম ডেলিভারি। তো ফোন করলে অফিসে ঢুকে ফোন করে বলে দিল, খাবার দুপুরে দিয়ে গেল। যাকে এখানে আপনার অফিসে এসে খুব ভালো লাগলো। ধন্যবাদ। প্রথম অনুভূতি তো যে দূরদর্শন আমার অফিসে চলে এসছে আমাকে এইভাবে নেওয়ার জন্য, সেই অনুভূতিটা তো সবচেয়ে বেশি ফিল করছি, যেটা মানে জীবনের বাকি সময়ে কোনোদিন ভেবেছি কিনা জানি না। আমার মনে হয় না আমি কখনো ভেবেছি এরকম দূরদর্শন এখানে আসতে পারে। এটা খুব অপ্রত্যাশিতভাবে পাওনা, সত্যি খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় হলো দূরদর্শনের ক্ষেত্রে যে এটা একটা ন্যাশনাল চ্যানেল হতে পারে, কিন্তু আমি মনে করছি কি এটা যে মানে গ্রামের মানুষগুলো যেভাবে এই চ্যানেলটাকে দেখে এবং দর্শকরা করতে পারে, এইটা আমি মনে হয় আমার জন্য একটা বড় সুযোগ, যে গ্রামের মানুষের কাছ থেকে আমি অনেক শিখেছি এবং অনেক পেয়েছি, যেটার মাধ্যমে হয়তো আজকে এই বন্ধনকে আমি এই জায়গায় নিয়ে আসার সুযোগ পেয়েছি। এবং তাদের এই চ্যানেলের মাধ্যমে এই গ্রামের মানুষদেরকে পৌঁছে দিতে পারা কিছু জিনিস আমার মনে হয় এটা একটা বড় মুহূর্ত আমার জন্য, যে এটার মাধ্যমে আমি গ্রামের মানুষের কাছে পৌঁছতে পারছি। কারণ এখন যেহেতু ব্যাংক হয়েছে, যেহেতু আমি এই জায়গায় আসার পরে আমি এখন কমই টাচ করতে পারি সেই মানুষগুলোকে যেখান থেকে আমি এতটা শিখেছি এবং যারা এতটা নিজের প্রাণ দিয়ে কাজ করে এই সংস্থাকে এখানে নিয়ে এসেছে। তো এর মাধ্যমে আমি পৌঁছতে পারছি, সেটার জন্য আমি বলছি কৃতজ্ঞতা জানাই দূরদর্শনকে। ফিরে এলাম বন্ধনবাগের অফিস থেকে সরাসরি দূরদর্শনের স্টুডিওতে। চন্দ্রশেখর ঘোষ, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, বন্ধন ব্যাংক। নমস্কার। নমস্কার। আপনাকে এখানে স্বাগত। প্রথমে একটু ব্যক্তিগত কথা জিজ্ঞেস করি। যে কোনো কিছু। কেন আপনার লেখা বইটা পড়ে 3-4 পড়া হয়ে গেছে, একদিন মাত্র সময় পেয়েছিলাম। আমার তো মনে হচ্ছে থ্রিলার সিনেমার থেকেও বেশি চাঞ্চল্যকর। তার কারণ যে, আচ্ছা আপনি দর্শকদেরই বলুন, 1995 সালে আপনি কি করতেন? 1995 সালে আমি একটা এনজিওতে কাজ করতাম। চাকরি করতেন? চাকরি করতাম। 1998? চাকরি করতাম। চাকরি। আর 2002-এ আমি বন্ধনটা মাইক্রো ক্রেডিট শুরু করেছি। 2001-এ বন্ধন রেজিস্ট্রেশন শুরু করি, 2002-তে আমি মাইক্রো ক্রেডিটটা শুরু করি। তো 2002 আর আজকে 2016, বন্ধন ব্যাংকটা কবে হলো? ব্যাংকটা হয়েছে 2015-23 আগস্ট। তার মানে 2002 থেকে 2015, 13 বছরে একজন চাকরি করতেন ভদ্রলোক, স্বপ্নটা এতই দেখলেন
যে বন্ধন ব্যাংকের মতন এত বড় ব্যাংক তৈরি করে ফেললেন, এটা কি করে সম্ভব স্যার? স্বপ্ন দেখলেই কি এত তাড়াতাড়ি ব্যাপার হয়ে যায়? স্বপ্ন দেখা একটা বিষয় আছে, অবশ্যই এটার সাথে জড়িত। আরেকটা জায়গা হলো যে যেই কাজটা আমি করব সেই কাজটা আমার ক্ষেত্রে আমি যেটা মনে করেছি যে মানুষকে কতটা মানুষের কাছে এই সার্ভিসটা, মানে যে কাজটা আমি করতে চাচ্ছি, যেই পরিষেবাটা আমি মানুষকে দিতে চাচ্ছি, সেই পরিষেবাটা মানুষের কাছে কতটা প্রয়োজনীয়। আর সেই পরিষেবাটা যদি মানুষের জীবনের যে মূল যে চাহিদাগুলো আছে তার মধ্যে একটা হয়, তাহলে আমার মনে হয় এটা দ্রুত তৈরি করা যায়। তার মানে আপনি বলতে চাইছেন যে প্রোডাক্ট ডিমান্ডটা একটা সবচেয়ে বড়, ঠিক, এবং আপনি সেই ডিমান্ডটা বুঝতে পেরেছি। একটা আরেকটা হলো যে এইটাকে কত সহজভাবে মানুষের মতো করে পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, এক কথায় মাইক্রো ফাইন্যান্স সবাই ধুমধাম বলে ফেলে, এটা কি, ব্যবসাটা কি? না, এইটা যদি আমি প্রথমে ব্যবসাটা একটু অন্যরকম লাগে শুনতে। এইটা এক ধরনের কাজ যেটা মানুষকে দারিদ্রতা থেকে বের করে নিয়ে আসে, সহায়তা করে। আমাদের দেশের মানুষ, আমরা যারা ছোট ছোট বিভিন্ন রকম ব্যবসা করে থাকি, তাদের কাছে ব্যাংকিং পরিষেবাটা পৌঁছতে পারেনি। যেহেতু পৌঁছতে পারেনি, সেহেতু এরা বিভিন্ন রকম মহাজনদের উপর নির্ভরশীল হয় এবং খুব চড়া সুদে তাদেরকে টাকা নিয়ে তারপর ব্যবসাটা করতে হয়। এবং আরেকটা জিনিস হয় কি, যে ওই ধরনের ইনফর্মাল, যেটা অপ্রাতিষ্ঠানিক এই ধরনের ঋণগুলো, এটা না খুব এই যখন প্রয়োজন তখন একটা বিজনেসকে বাড়ানোর জন্য যেভাবে দরকার সেইটা অ্যাভেলেবেল হয় না। সেটা আজকে হয়তো একটু দরকার নিলাম, ফেরত দিয়ে দিয়েছি, তারপর আবার একটু দরকার নিলাম, এরকম। কিন্তু একটা ব্যবসাকে যদি একটা মানুষ কোনো জায়গায় উপরের দিকে নিয়ে যেতে চায়, তাহলে এই ফ্লোটা ঠিক নয়, অপ্রতিষ্ঠানিক যেটা ঋণ বলে। তো সেই ক্ষেত্রে আমি মনে করেছিলাম যে এই মানুষজনকে যদি এইভাবে কন্টিনিউয়াসলি এই ঋণের সহায়তা দেওয়া যায়, তাহলে মানুষ তার ব্যবসাটাকে আস্তে ধীরে বড় করতে পারবে, ব্যবসাটাকে ডাইভার্সিফাই করতে হবে, বিভিন্ন রকমভাবে নিয়ে আসতে পারবে, এবং তাতে তার উন্নতিটা খুব দ্রুত হয়ে যাবে। তাহলে আপনি বলতে চাইছেন যে ব্যবসা করতে গেলে মাইক্রো ক্রেডিট আপনারা দেন। কারোর যদি ধরুন হঠাৎ প্রয়োজন হলো মেয়ের বিয়ে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কী হবে? এখনো পর্যন্ত আমরা যে মাইক্রো ক্রেডিটগুলো করি, এগুলো কিছু বেসিক নিড। প্রথমে জিনিসটা হলো দরকার, আমরা এমন একটা জায়গায় দিতে চাই যেটাতে ব্যবসাটা বাড়ানো যায়। কিন্তু যেটা ব্যবসা নয়, সেই জিনিসটা আসলে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনগুলো রিজার্ভ ব্যাংকের পারমিশন নাই যে নন বিজনেসেও দিতে পারবে। তার মানে পার্সোনাল লোনটা হয় না? পার্সোনাল লোনটা হয়। একটা ব্যবসাকে ভেবে নিয়ে আপনারা সেই ব্যবসাটা থেকে লাভ করে তা আপনাকে ফেরত দিতে পারবে, সেটা মাথায় রেখেই করা যাবে। সেই ব্যবসাটা কি খুব ক্ষুদ্র হতে পারে? যে কোনো পরিমাণ হতে পারে, 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 5000 হতে পারে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে। আপনি যখন প্রথম শুরু করেন কত টাকার ঋণ দিয়েছিলেন? 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়েছি, তারপরে 2000। মানে একবার যদি একটা ঋণ নিয়ে পরিশোধ করে দেয়, একটা বৎসর প্রয়োজন দরকার হয়, কারণ এটা সপ্তাহে সপ্তাহে আমরা নিয়ে আসতাম আদায় করে। তো ওই 1 বছর পরে 1000 বাড়ানো হতো। ধরুন একজন কেউ মুদিখানার ব্যবসা করতে চায়, হ্যাঁ, সেটাও ব্যবসা, হ্যাঁ, সেটা তো দেবেন? দেব। আপনারা শুনলেন যে মাইক্রো ফাইন্যান্সের ব্যবসাটা কিভাবে ফাইন্যান্সিং হয়। তার আগে একটা ছোট্ট ক্লিপ দেখে নিই, একজন ব্যবসা করে উপকৃত হয়েছে, তাদের একটা ক্লিপ দেখা যায়। This is where it began, at Bagnan, 60 kilometers from Kolkata, where Bandhan launched its first branch in 2001. In its first full year of operation, Bandhan lent only 2 million rupees. This lady, Uma Chatterjee, is one of Bandhan's oldest borrowers. She says she took money at a time when she had lost her poultry farm to avian flu. She now makes rakhis, or cotton bracelets with ornamentations. আমার ছেলে হওয়ার আগে থেকে আমি লোন নিচ্ছি বন্ধনে।
আর বন্ধন যত আস্তে আস্তে বড় হচ্ছে, আমার ছেলেও বড় হচ্ছে। আপনারা দেখলেন যে লেভেলে ব্যবসাটা সাহেব বলছে মাইক্রো ক্রেডিট দেওয়া হয়। আমি আপনার বই পড়তে পড়তে একটা জায়গায় একটা কমেন্ট দেখলাম যে আপনি নাকি গরিবদের ল্যাঙ্গুয়েজটা জানেন। সেটা কি ল্যাঙ্গুয়েজ? একটা জায়গায় হলো এরকম যে এই ধরনের গরিব মানুষের না একটা নিজস্ব ভাষা আছে। নিজস্ব ভাষাটা হলো একটু সরল ভাষায় বুঝতে পারা, এবং বুঝতে পারা বলতে আসলে তার প্রকৃতপক্ষে কি দরকার তার। আমি যদি একটা উদাহরণ দেই, যে জিনিসটা নিয়ে আমি এটা শুরু করার আগেই একবার করেছিলাম, মানে দেখেছিলাম যে জায়গাগুলো অনেক ঘটনা আছে যেখানের ক্ষেত্রে একটা হয়তো এক মা তার বাচ্চাকে সামনের উঠানে খেলতে দিয়ে ও ভাত সিদ্ধ করছে। তো মেয়েটা থুতু মানে মুখে ময়লাটা ফেলছে, মানে ধুলাটাকে ফেলছে আবার ফেলে দিচ্ছে। তা আমি ভাবলাম মাকে একটু বুঝাই, মা বাচ্চাটাকে একটু সুস্থ রাখার জন্য এই যেন ওইটা না করে আপনি একটু ঠিক করেন। তো মাকে বুঝালাম, বোঝানোর পরে মা দেখলাম যে খুব একটা বেশি আমার কথা শুনছে না। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, আপনি কি বুঝেছেন আমার কথা? বললো, হ্যাঁ আমি বুঝেছি। বলুন তো কি বলেছি? বলছে যে আপনি এই বলেছেন। আমি যা বলেছি তার চেয়ে বেশি জানে। তা আপনি যদি এতটা জানেন তাহলে বাচ্চাটাকে কেন আপনি বাধা দিচ্ছেন না? এই ধরনের ধুলাগুলো মুখে দিচ্ছে আবার ফেলছে, ওর তো রোগ বেড়ে যাবে। বলে আপনি আমারটা শুনবেন? বলুন। এই বাচ্চাটা গত 3 দিন যাবৎ আমার কাছে খাবার যখন আমি দেই, শুধু সিদ্ধ ভাতটা দিই। আমার কোনো রকম মাছ কেনার সামর্থ্য নেই, কিন্তু বাচ্চাটা প্রতিদিন কান্না করে, মা আমাকে মাছের তরকারি দাও। আর প্রতিদিনই আমি তাকে মিথ্যা একটা কমিটমেন্ট দেই যে আমি আগামীকাল দেব। আপনি যখন বলছিলেন তখন আমি ভাবছিলাম যে ভাতটা সিদ্ধ হওয়ার পরে আবার ও আমাকে এই বায়নাটা করবে। আমি কোন ভাষায় তাকে বুঝাবো? আমি কিভাবে বুঝালে ও মাছের এই তরকারি ছাড়া শুধু সিদ্ধ ভাতটা খেয়ে নেবে? বলতে পারেন আমাকে? আমাকে বলেন, আমি পুরোটা শুনবো। কি কি ভাষাটা আমাকে বলতে চেয়েছে? সেই জায়গাটা আমার মনে হয়েছে যে এই ধরনের মানুষের কাছে আমরা বিভিন্ন রকম সচেতনতা দিয়ে থাকি, সেটা ও চায় না। ও চাচ্ছে যে তার কিভাবে আয়টা বাড়বে, সেই পথটা কি, আর আয়টা বাড়াটা সাথে সাথে এটা যে কন্টিনিউ করবে যাতে ওর বাচ্চার মিনিমাম ডিমান্ডটুকু ও ফুলফিল করতে পারে। একটা বাচ্চা এসে যখন মার কাছে আইসক্রিমের জন্য বায়না করবে, ও যদি তার আঁচল থেকে 5 টাকা খুলে দিতে না পারে, মায়ের যে কি কষ্ট হয় ভিতরটা, এইটা আমার মনে হয় বুঝতে পারলে যে কোনো মানুষ এই কাজগুলোতে সফল হতে পারে। সুতরাং একটা মানে আপনি বলছেন এটা যে এন্টারপ্রেনারশিপ যেটা আছে যে কোনো মানুষের মধ্যে, সেটাকে জাগিয়ে তোলাটা একটা খুব বড় অবজেক্টিভ, যাতে সে কিছু রোজগার করে এই ক্ষেত্রে বাচ্চাকে একটু মাছের ঝোল কিংবা মাছের তরকারি খাওয়াতে পারে। আপনার ছোটবেলাটা কোথায় ছিল? মানে কলকাতা শহরে? ছোটবেলা ছিল আমার আগরতলা। আগরতলা। আপনার পরিবার কি করতেন এইসব নিয়ে? আমার বাবার হলো ছোট্ট একটা মিষ্টির দোকান ছিল। মিষ্টির দোকান? গ্রেটার ত্রিপুরায়। আচ্ছা। আর এই মিষ্টির দোকানটাই হলো আমাদের ইনকামের একমাত্র পথ। ছোট্ট একটা মিষ্টির দোকান ইনকামের একমাত্র পথ। আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি, বিরতি নিয়ে আরো চাঞ্চল্যকর সব কথা আলোচনা হবে। আপনারা এতক্ষণ ধরে কথা শুনছিলেন শ্রী চন্দ্রশেখর ঘোষ মহাশয়, যিনি বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা। ছোটবেলাটা আগরতলায় কাটতো, পৈতৃক ব্যবসা, ফ্যামিলি ব্যবসা, মিষ্টির দোকান। আগরতলায় কোন মিষ্টি খুব প্রচলিত, কিংবা আপনাদের দোকানের মিষ্টিটা কোনটা ছিল? আসলে ওই রকমভাবে নয়, তা একটা যে শহরের তা নয়, একটু গ্রামের ভিতরের কোনো একটা বাজার, সেখানে, এবং খুব পুরনো দোকান। এটা আমার ঠাকুরদার, তারপরে বাবা।
আমি এর সাথে ছিলাম বলতে আমি ওই দোকানেই থাকতাম বাবার সাথে। প্রথম সকালটা কাজ করতাম, দুপুরটা স্কুল হতো, বিকালে এসে আবার সেই মিষ্টির দোকানে কাজ হতো। তার মানে আপনি এইভাবে- মিষ্টি বানাতে জানেন? আমি জানি। খুব ভালো। সকালে পরোটা বানানো, বিক্রি করা, আর বিকেলে কর্মচারীর সাথে, আরও কর্মচারী ছিল তাদের সাথে কাজ করা। এইটা হলো খুব একটা। এই করতে করতে স্কুল শেষ করলেন কবে? স্কুল শেষ করলাম আমি 1976 সালে। 1976 গ্রামের স্কুল থেকে পাশ করলেন। হ্যাঁ। তারপর তারপরে আমি কলেজে ভর্তি হলাম। কোথায়? কলেজে ভর্তি হলাম তখন আমি চলে গেলাম বাংলাদেশের একটা কলেজ, সেটা হলো নারায়ণগঞ্জ তুলারাম কলেজ। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা চান্স পাই, অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি স্ট্যাটিস্টিক্সের ওপর। এবং ওই মুহূর্তে 1985 সাল আমার বাবা মারা যান। মারা যাওয়ার সাথে সাথে আমি ওখানে একটা এনজিওতে চাকরি নিই। তার মানে 1985 প্রথম চাকরি আপনার? প্রথম চাকরি। এবং আমি যেহেতু সবচেয়ে বড় সন্তান আমার বাবা মার, তখন আমাকে এইটাই একমাত্র পথ বেছে নিতে হয়েছিল। যেহেতু চাকরি করি, তারপরে শুরু হলো আরেক ধরনের জার্নি। করতে করতে কলকাতায় এনজিওতে চাকরি করি। কোন সাল? 95, 96, 10 বছর পরে। হ্যাঁ। করতে করতে বিভিন্ন সময়ে আমি করেছি এবং বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন সময় আমি একটু ট্রেনিংটা করাতাম বেশিরভাগ। তাদের কর্মীদের ট্রেনিং, কিভাবে মোটিভেট হবে, কিভাবে কাজ করবে, এইসবের উপর। তো এই ঘুরতে ঘুরতে, এই কাজ করতে করতে আমার কাছে মনে হলো যে বাংলার চারিদিকে ঘুরে মানুষের কাছে এই ঋণ সহায়তাটা খুব সহজ নয় পাওয়াটা। একটা ব্যবসা শুরু করা বা একটা ব্যবসাকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া, আয়টা বাড়ানোর জন্য খুব একটা বেশি সুযোগ নেই। তা আমি এটা চিন্তা করি যে তাহলে কি করে আমি যদি ব্যাংক থেকে একটা ঋণ নিয়ে তাদেরকে ঋণ সহায়তা দিতে পারি, তাহলে এই মানুষগুলো ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। সেইটা আমি শুরু করি। চাকরিটা ছেড়ে দেয় 2001 সালে এবং 2000 সালের শেষের দিকটায়। 2001 সালে যখন আমি এটা শুরু করি, তখন আপনার পুঁজি কত ছিল? তখন আমি একটা ঘটনা বলি। 2000 সালে যখন চাকরিটা ছেড়ে দিয়ে বাড়ি এসে বললাম আমার স্ত্রীকে যে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, সে কান্না শুরু করে দিল যে তুমি এরকম একটা ফিক্সড ইনকাম, এইখান থেকে তুমি অনিশ্চিত একটা আয়ের দিকে চলে আসছো, তো কিভাবে আমাদের সংসার চলবে? একটু শুনবো, গল্পটা ইন্টারেস্টিং। আমরা একটা ফোন নিয়ে নেবো, ফোন অপেক্ষা করছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার চন্দ্রশেখর বাবু, আমি ডক্টর জনরঞ্জন ঘোষ বলছি, কান্দি মুর্শিদাবাদ থেকে। নমস্কার। নমস্কার স্যার, এত বড় এই বন্ধন ব্যাংক আমি শুনেছি, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। এতদিন ধরে এত জার্নির মধ্যে কোনো এক জায়গায় কোনো থামতে হয়েছে বা এরকম একটা কোনো রকম অনেক তো অসুবিধা বাধার সম্মুখীন হয়েছেন, তো একটু ব্রিফলি বলুন যে এই সম্মুখীনগুলোকে কেমন করে ওভারকাম করলেন? আমরা এরকম ঠিক প্রশ্ন হয়তো আমিও করতাম। তো আপনি প্রোগ্রামটা দেখতে থাকুন, এই প্রশ্নের মোটামুটি একটা উত্তর পেয়ে যাবেন অনুষ্ঠান চলাকালীন। আমি চেষ্টা করব দিতে। ইনফ্যাক্ট যারা যারা ফোন করতে চান, একটা নাম্বার দিচ্ছি, সেখানে ফোন করলে স্টুডিওতে আমাদের সাথে কানেক্টেড হবেন। 24235322 222 24235322 এই নাম্বারে ফোন করলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। আপনাদের প্রশ্নগুলো নিশ্চয়ই আমরা চেষ্টা করব উত্তর দিতে। তো খুব ইন্টারেস্টিং। আমরা ওখানে ছিলাম যেখানে আমার প্রশ্ন ছিল যে কত পুঁজি দিয়ে শুরু করব, আপনি বললেন না, তার আগে একটা কিছু বলবো। সেটা কি? না, সেটা হলো কি, যখন এসে বাড়িতে বললাম না, তখন আমার স্ত্রী এটা বললো যে এটা কি আশ্চর্য ব্যাপার, তুমি একটা এরকম নির্দিষ্ট আয় আছে, মাসে মাসে সংসার চলবে, যদিও 5,000 টাকা সেটা বিষয় নয়, কিন্তু এমন একটা কাজে যেতে চাচ্ছ যেখানে আমি জানি না কি হবে। তাহলে আমি সন্তান, আমার মা আছে, মাকে নিয়ে
কিভাবে চলবো এ নিয়ে সারা রাত্র আমি বুঝাতে চেষ্টা করলাম। সারা রাত সে কান্না করলেন, কোনো রকম বুঝতে রাজি নয়। সকালবেলা উঠে ওনার দাদা আমাকে ফোন করলেন, বলে শেখর তুমি কি পাগল, তুমি কি করছো, তুমি জানো কোত্থেকে কোথায় যেতে চাচ্ছ? তো আমার কাছে একটা কনফিডেন্স যে আমি যে দৃশ্য গ্রামে দেখেছি এই জায়গায় আমি দুটো জিনিস করতে পারি। একটা হলো তার আর্থিক সহায়তা করে তাকে উপরে তুলে নিয়ে আসতে পারি, এর স্যাটিসফ্যাকশন, আমার আয় বাড়বে, অবশ্যই আমিও সংসার চালাতে পারবো, কিন্তু এর যে একটা মানসিক শান্তি আসবে সেইটা আমার কাছে বড় বেশি প্রভাবিত করেছিল আমাকে। এবং তখন আমার কাছে সেই 2 লক্ষ টাকা ছিল, ওইটা দিয়ে আমি শুরুটা করি। এবং শুরু করতে গিয়ে আমাকে প্রত্যেকটা ব্যাংকের কাছে যখন আমি যাই, সব ব্যাংকই বলেছে যে আমরা তো আপনাকে টাকা দিতে পারবো না। কেন পারবো না? তারা 3-4টে কারণ বলেছিল আমাকে। একটা বলেছিল যে দেখুন আপনি খুব রিনাউন্ড পার্সোনালিটি না, এত সম্মানিত ব্যক্তি না হলে আমি আপনাকে কি বেসিসে টাকা দেব। দ্বিতীয়ত আপনার যে অর্গানাইজেশন, এটা তখন এনজিও ছিল, সেই এনজিওটা বয়স 3 বছর হতে হবে। 3 বছর? হ্যাঁ, 3 বছরের আগে কোনো অ্যাপ্লিকেশন ব্যাংক নেয় না। 3 নম্বর হলো এটার মধ্যে আপনার একটা প্রফিট থাকতে হবে, সে প্রফিটও আপনার নেই, এনজিওতে প্রফিট থাকে না। শুরু করেছে কোথায় পাবো, বলছে যে তাহলে আমি কেন আপনাকে টাকা দেব। 4 নম্বর হলে একটা সুন্দর বোর্ড থাকতে হবে যেখানে খুব রিনাউন্ড ব্যক্তিত্ব আছে, সেটা থাকলেও হয়ে যাবে। কিন্তু তখন আমি যাকেই বলছি যে আরে কে আসবে, কেউ আসছে না। তো সব কিছু মিলিয়ে না, বিতাড়িত ব্যাংক থেকে। এবং তারপরে আমি আত্মীয় স্বজন যারা আছে তারাও আস্তে আস্তে সব দূরে সরে গেল, কারণ তারাও মনে করছে যে আমি বোধহয় এই মুহূর্তে এখন টাকা চাইব। তো শেষে আবার ঠিক আমার যে আমার স্ত্রীর যে দাদা, সে আমাকে কিছু টাকা ধার দিল, মানে তার বোনের জন্যই ধার দিল, যেন বোন ভালো থাকে। ঠিক আছে, আমি ফেরত দিলাম। তারপরে আমাকে না সে আবার গ্রামের মহাজনের কাছে যেতে হয়েছিল, তাদের থেকে ধার নিয়েছি 7.5% ইন্টারেস্টে মান্থলি। এবং আমি জানি, পরে আমি জানতে পেরেছি ওই টাকাটা দিয়েছিল আমার এক আত্মীয়, একটু অন্যভাবে মাধ্যমে ঘুরিয়ে আমার কাছ থেকে। যে ব্যাংকেরা প্রত্যাখ্যান করলো সেই নিজে এখন ব্যাংক হয়ে গেল। আমরা দেখি একটা ক্লিপিং ব্যাংকের সম্বন্ধে আর ব্যাংকের অনুষ্ঠানে কি কি হচ্ছিল। Banking as a fundamental right. Trust you us. We are committed to user in a new era in Indian Bank. Join with us, help us to success as a best bank in the world. I'd like to request the Honourable Union Minister for Finance, Mr. Arun Jaitley, to please launch the Bandhan Bank by clicking on this iPad. Welcome to the new dawn. Risen to touch 1 billion lives. Welcome to Bandhan Bank. Aapka bhala, sabki bhalai. What a pleasure and what an honor for me to be here with the Union Finance Minister to see this happen. I had an occasion to visit one of their functions 4 years back when I was traveling from Kharagpur to Kolkata. Mr. Ghosh was there. I found the staff very enthusiastic. I'm sure that same enthusiasm will permeate the new setup, and they will have the capacity, they will have the commitment, they have the courage to meet the vision and mission of Bandhan Bank to a modern bank which is meeting the requirements of the entire spectrum of our economy. A great institution is being born in West Bengal. But I think what is most important is the birth of a Bangla entrepreneur.
Bandhan believes that appropriate finance can enable the poor to get their foot on the ladder of development. Small loans can transform lives, and such lending need not be charity. It's not charity, but it's a business, a socially motivated business. আপনারা এতক্ষণ অনুষ্ঠান দেখছেন, একটা ফোন এসছে হায়দ্রাবাদ থেকে, একবার নিয়ে নিই। হ্যালো, হ্যালো, বলুন। আমার নাম AK হোম, আমি হায়দ্রাবাদ থেকে বলছি। নমস্কার। নমস্কার। আমি এখানে নতুন অ্যাকাউন্ট খুলেছি, এখানে SR নগর ব্রাঞ্চে। আমি রিকোয়েস্ট করছি যে আপনি যদি কাইন্ডলি এখানে সুইপ অ্যাকাউন্ট সুইপ ফেসিলিটি করতে পারেন, যেটা অন্য ব্যাংকে আছে, এখানে এটা নেই। আমি একজন রিটায়ার্ড লোক, আমার যখন যেরকম আসে আমি যদি ট্রান্সফার করে দিই, এটা একটা FD হয়ে যায় অটোমেটিক্যালি, আমার খুব সুবিধা হয়, খুব ফ্লেক্সিবল থাকে। আপনি যদি কাইন্ডলি একটু হেল্প করেন। ওকে, বলছে সুইফট অ্যাকাউন্ট যদি আপনার হায়দ্রাবাদের কোনো একটা ব্রাঞ্চে, এগুলো অপারেশনাল দিক উনি নিশ্চয়ই নোট করে দিয়েছেন এবং ওনার অফিসারদের সাথে কথাবার্তা বলে সদুত্তর আগামী দিনে পাবেন। আমাদের জন্য আরেকটা ফোন ওয়েট করছে। আমি একটু বলে নিচ্ছি যে আপনি একটু ব্রাঞ্চে যদি যান, আপনি দেখে এদের সাথে কথা বলুন, তারপরে যদি কোনো অসুবিধা হয় আমি এখানে আমার ইমেল আইডিতে আমরা বলবো, রিকোয়েস্ট করব যে একটু দেখিয়ে দেয়। আপনি একটা ইমেল লিখে দেন আপনার কি অসুবিধাটা, আমি চেষ্টা করব এটাকে যে কোনোভাবে হোক যে আমার সাধ্য অনুযায়ী এটাকে সমাধান করতে। আরেকটা ফোন ওয়েট করছে, দেখা যাক। হ্যালো, হ্যালো, বলুন। বলছি আমি বেলা বসু বলছি বারাসাত থেকে। নমস্কার। বলছি যে আপনাদের ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে গেলে কি করছো? আমি সিনিয়র সিটিজেন, 63। আপনি দিদি একটা কাজ করতে পারেন যে কাউকে একটু আপনার পাশাপাশি যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে কাউকে একটু পাঠিয়ে বলেন যদি যে আপনার ঠিকানাটা কোথায়, তাহলে আমার লোক এসে আপনার কাছ থেকে সব কিছু বুঝিয়ে জিনিসপত্র যেটা প্রয়োজন নিয়ে যাবে এবং আপনাকে ওই সার্ভিসটা বাড়িতে দিয়ে যাবে। আপনি একটু ওইটা করুন, হয়ে যাবে এটা। আমরা সরাসরি ঘোষ মশাইয়ের কাছ থেকে ব্যাংকিং বিষয়ে আপনাদের উত্তর দিচ্ছি। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, আসবো ওনার জীবনের আরও বিভিন্ন কাহিনী শোনার জন্য। কথায় কথায় অনুষ্ঠানে আজ বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ মহাশয় আমাদের সাথে আছেন। একটা ফোন এসে গেছে, ফোনটা নিতে হবে। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার শ্রদ্ধেয় উপস্থাপক বাবু এবং আমাদের চন্দ্রশেখর বাবুকে আমার নমস্কার জানাই। আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আড্ড বলছি। চন্দ্রশেখর বাবু, প্রথমেই বলি আমি একটি সরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং আপনাদের এই ব্যাংকের প্রথম যেদিন ভান্ডারহাটি ব্রাঞ্চ উদ্বোধন হয় সেদিন কিন্তু আমি এই ব্যাংকের একজন গ্রাহক। আপনাদের এই ব্যাংকটা সত্যি কথা বলতে কি গ্রাম জীবনের মানুষের কাছে একটা বিরাট প্রভাব ফেলেছে। আমার আপনার কাছে দুটো অনুরোধ। প্রথম অনুরোধটা হচ্ছে যে যেখানে সরকারি ব্যাংক নেই, পোস্ট অফিসে এরকম অনেক প্রত্যন্ত গ্রাম আছে, যেমন হুগলি জেলায় অনেক প্রত্যন্ত গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে যদি আপনার ছোট ছোট কিওসের মধ্যে ছোট ছোট ব্রাঞ্চ করতে পারেন, ধরুন যেখানে মানুষ এখনো ব্যাংক সম্বন্ধে কিছুই জানে না, এবং সেখানে যদি আপনারা করতে পারেন তো আমার মনে হয় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধরুন ওই যে ক্লিয়ারিং করার ব্যাপারটা, আমি বলছি আপনাদের অনেক ব্রাঞ্চ এখনো কিন্তু ক্লিয়ারিং পার্টিসিপেট করছে না। তো এই ক্লিয়ারিং গুলো যদি কোনো ন্যাশনালাইজড ব্যাংকের মধ্য দিয়ে করা যায়, বন্ধন ব্যাংক যদি যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ ইন্ডিয়া একটা অ্যাকাউন্ট খোলে, সেই টোটাল চেকটা ব্যাংক অফ ইন্ডিয়া জমা করে। আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আমরা ডেফিনেটলি এটা আমরা দেখব। এরকম বিভিন্ন রিকোয়েস্ট তো নিশ্চয়ই আসবে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করতে। ওনার ইমেল তে আপনারা এই টাইপের যদি প্রশ্নগুলো করেন তাহলে আমরা টেলিভিশনে বসে হয়তো আরেকটু ওনার কাছ থেকে জানতে পারবো। খুব সিম্পল ইমেল অ্যাড্রেসটা MD, ম্যানেজিং ডিরেক্টরের MD, মাদ্রাস, দিল্লি @বন্ধন ব্যাংক BANDHAN ব্যাংক একসাথে bondhanbank.com। খুব সিম্পল, MD @bondhanbank.com।
এই টাইপের যেসব কোয়েরি প্রশ্ন মাথায় আসছে সেগুলো আমার রিকোয়েস্ট আপনারা সরাসরি ইমেলে পাঠান। ওনার জীবন কাহিনীটা শোনা হয়তো আরও বেশি ইন্টারেস্টিং হবে আমাদের জন্যে। সুতরাং আপনার রাফলি 15 বছরের কর্মজীবন এবং তারপরে 15 বছরের মধ্যে এত বড় ব্যাংক। আমরা যারা একটু পড়াশোনা করার চেষ্টা করি, ব্যবসা বোঝার চেষ্টা করি, নিজেরাও ব্যবসা করি, মানে এরকম একটা স্টুপেন্ডাস গ্রোথ মানে মানে কি টাইপের গ্রোথ ডেফিনেশনও করা যাবে না। আপনি কেস স্টাডি হওয়া উচিত ফর অল দ্য ম্যানেজমেন্ট স্টুডেন্ট। বাট আপনার কি মনে হয় কেন মানুষের জন্য কাজটা করছেন বলে? এক কথায় তাই, মানে মানুষের ভেতরের প্রবলেমটাকে অ্যাড্রেস করছেন বলেই এত স্পিডে গ্রোথটা হচ্ছে। হ্যাঁ, এইটা একটা জায়গা। আরেকটা জায়গা আছে, সেটা কি যে আসলে কি হচ্ছে যে আমরা যে কোনো ছোট জিনিস যখন শুরু করা হয়, আমি যখন শুরু করি তখন না আমি নিজে কাজ করছি, কিন্তু যখন এটা বড় হচ্ছে তখন আমি কারোর উপর নির্ভর করতে হচ্ছে, আমি সবটা করতে পারছি না, আমার অনেকগুলো। তো এই যে টিমটা, একটা টিম তৈরি করা অর্গানাইজেশনে, যেটা হলো ডেডিকেটেড পিপল, যারা মন প্রাণ দিয়ে জিনিসটাকে কাজটা করবে, এই দলটা তৈরি করাটা হলো আরেকটা মানে এই সফলতার পিছনে কারণ। এই জন্য আমাদের যে এখন 22,000 কর্মী কাজ করে, 22,000 কর্মী কাজ করে, আজকে 15 বছরের মধ্যে আমরা এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। 32টা রাজ্যে আমরা এখন কাজ করছি এবং ব্যাংকিং পরিষেবা দিচ্ছি। এই যে জায়গাটা, সেখানে বলবো যে এই 22,000 কর্মীর মধ্যে একটা এই ধরনের মানুষের মধ্যে যারাই এসছে তারা বলছে একটা জিনিস, এদের মধ্যে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হলো মন দিয়ে কাজ করে, খুব কমিটেড, দিন রাতের দিকে তাকায় না। ওইটা আমার মনে হয় আরেকটা কারণ এইরকম গ্রোথকে সফলতার দিকে নিয়ে যাওয়া। তার মানে একটা হচ্ছে যেহেতু মানুষের জন্য কাজ করছেন, দ্বিতীয় হচ্ছে আপনার টিম ওয়ার্ক। সেটা ফ্যাক্টরটা কি চন্দ্রশেখর ঘোষ না অন্য কিছু? না, আমি এরকমভাবে বলবো না যে আমি, অবশ্যই যে আমি আবারও বলবো টিমের কথা, দুটো দিক থেকে দেখা। আমি যেভাবে দেখেছি, আমি চেষ্টা করেছি আমার কর্মীদেরকে বা টিমের মানুষকে ওইভাবে দেখানোর চেষ্টা করার জন্য। তো যেমন দেখেন, একটা বিষয়টা হলো যে আমি দেখেছি যে এই কাজটা করতে গিয়ে আমি একটা সুবিধা পাচ্ছি অবশ্যই, না আর্থিকভাবে। আরেকটা হলো যে আমি এত মানুষকে সহযোগিতা করতে পারছি, সেইটা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করছে। এটা এই কর্মীরাও ঠিক ওই জিনিসটাই ভেবেছে, ঠিক আছে আমি একটা চাকরি করছি, একটা বেতন পাচ্ছি, কিন্তু আমি একটা গরিব মানুষকে সহায়তা করছি, একটা ঋণ দিচ্ছি, সে গরিব দারিদ্রতা থেকে বেরিয়ে আসছে, তার ছেলেটা স্কুলে পাঠাচ্ছে, এখন গভর্নমেন্ট স্কুল থেকে সে ইংলিশ স্কুলে নিয়ে যাচ্ছে। এই যে জিনিসটা তৈরি করছে না, এই সফলতার মধ্যে সেও নিজেকে খুব গর্বিত মনে করছে। তখন তার মধ্যে অটোমেটিক কিছু জিনিস তৈরি হচ্ছে। আর বাকিটা আমার যতটুকু সময় পেয়েছি এদের সাথে কাটিয়েছি, একটা মানে পরিবার হিসেবে সবাইকে একত্র করে চলা। অবশ্যই চ্যালেঞ্জ থাকে, আমরা 4 ভাই 2 বোন, আমরা প্রত্যেকেই যখন এই জয়েন্ট ফ্যামিলি, সেখানেও সমস্যা থাকে, কিন্তু এত বড় একটা পরিবারকে আগলে রেখে চলা আমার কাছে কোনো সময় চ্যালেঞ্জ হয়নি যে তা না, কিন্তু সবাই বুঝেছে। তো সেইটা যদি স্বচ্ছতার সহিত মানুষের সাথে ওপেন করে বলা যায়, যে কোনো মানুষই না ওর জিনিসটা বুঝতে পারে এবং এইরকম একাগ্রতার সহিত নিজেকে অন্তর্ভুক্ত করে সংস্থার মধ্যে, কাজের মধ্যে, আমার মনে হয় সিম্পলি অসাধারণ। এবং ব্যাংকের বর্ষপূর্তি অনুষ্ঠানটা চলুন একবার দেখে নিই। It is indeed a rare honor and privilege for all of us to have the President of India, Mr. Pranab Mukherjee, with us, and I request him to share his thoughts with us. I am happy to have this opportunity to be present on the first anniversary of Bandhan Bank. I would like to share my appreciation of efforts
of Chandrasekhar and his colleagues. It was truly a great encouragement when the Reserve Bank of India selected just 2 institutions for having the banking license. When I decided as a policy matter and expressed my decision in the budget of 2010 as the then Finance Minister of India, that for a long time we have not issued any new licenses to the banking sectors. And I request the Reserve Bank of India to issue new licenses. The process started. And finally it came. And as Bandhan was regarded one of the entity to have this banking license, I felt extremely happy. The report which has been revealed both by the founder and managing director of the bank, Chandrasekhar, and also when I was going through, rather glancing through the figures, it is quite encouraging, both from branch expansion point of view, deposit mobilization, and also advancement of the credit to the needy sectors. Your bank is filling in a great vacuum in that area. And from your experiences, I am quite confident that you will be able to discharge your responsibilities as the trustee of the depositors' money to protect, to ensure its safe investment, and at the same time, the credit requirement of the vast unorganized sectors who did not have these facilities. On this occasion, I am happy to compensate my absence, which I committed to be present on the starting of Bandhan Bank. At least I am celebrating the first year of its existence along with you. Thank you. আপনারা দেখলেন এতক্ষণ প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। আমরা একটা ফোন পেয়েছি, ফোনটা আগে দিয়ে নি। বলুন। হ্যালো, দুল্লু চৌধুরী। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আসাম থেকে। কোথায়? আসাম। আসাম। হ্যাঁ, আসাম। আসামের কোন জায়গা? এটা আসামের করিমগঞ্জ। আচ্ছা, বলুন। বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখেন, আমি আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, থাকাকালীন আপনার বন্ধন ব্যাংকে কি করতে পারি নতুন ভাবে অ্যাকাউন্ট? প্রশ্নটা আরেকবার করবেন, ঠিক বুঝতে পারলাম না। মানে স্টেট ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, থাকাকালীন আমি আপনার ব্যাংকে কি একটা নতুন ভাবে অ্যাকাউন্ট খুলতে পারি? অবশ্যই পারেন। আপনি পাশাপাশি যেই আমাদের ওখানে ব্রাঞ্চ আছে, ওখানে আপনি যোগাযোগ করেন, অবশ্যই ওরা সব ব্যবস্থা করে দেবে। আমরা আরেকবার আমি বলি যে যারা যারা মেল পাঠাতে চান, মেল অ্যাড্রেসটা হচ্ছে MD, M ফর মাদ্রাস, D ফর দিল্লি, MD@bandhanbank BANDHANBANK.com। সরাসরি চেয়ারম্যান অফিসে আপনারা মেল পাঠাতে পারেন, এনকোয়ারি করতে পারেন, উনি তার জবাব দিয়ে দেবেন নিশ্চয়ই। আমরা আলোচনা করছিলাম এবং আমি যেটা মনে হচ্ছিল যে 15 বছর চাকরি করে আর 15 বছরে এত বড় একটা ব্যাংক বানানোর এই যে এন্টারপ্রেনিউর স্কিলস, এবং ফাইন্যান্স মিনিস্টারও একটা মেনশন করলেন এন্টারপ্রেনিউর অফ বেঙ্গল, এবং ওনার অনেক রকম সেরা বাঙালির সম্মান থেকে আরম্ভ করে অনেক রকম সম্মান উনি পেয়েছেন। সেগুলো তো ঠিক আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যেটা লাগলো আলোচনা করতে করতে, যে এমন একটা কাজ করেন সেটা মানুষের সত্যি সত্যি প্রয়োজনের একটা জিনিস, এবং এমপ্লয়ি টিমওয়ার্ক সেই সম্বন্ধে আলোচনা আমরা শুনলাম যে উনি টিমওয়ার্কটাকে বিশ্বাস করেন। আমাদের কাছে কিছু ক্লিপিংস আছে, কিছু। হ্যাঁ স্যার, বলছেন কি? না, আমি একটু ওই জায়গাটা অ্যাড করি যে গ্রোথের কথা আপনি বলছিলেন, যে এত বড় গ্রোথটার ক্ষেত্রে আমি দুটো পয়েন্টের কথা বলেছি, আর দুটো পয়েন্টের কথা আমি বলবো, সেটা হয়তো কারো ক্ষেত্রে একটু কাজে লাগতে পারে। একটা আমি বলেছি, সেটা হলো যে মানুষ এই সেবাটা
নেওয়ার জন্য যে মানুষ আছে সেটা মানুষের মতো করে যদি এই প্রোডাক্টটাকে তৈরি করা যায়, ও যাতে সহজেই বুঝতে পারে প্রোডাক্টটা কী। আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন আমরা কোনো জায়গা থেকে কোনো জায়গায় ঋণ দেই বা নেই, আমরা প্রথমেই চিন্তা করি যে ইন্টারেস্ট রেট কত, কিন্তু আমি যাদের সাথে কাজ করেছি তারা একটু অন্য ভাষা বলেছে। তারা বলছে কত টাকা দিতে হবে, ও না রেট বোঝে না। ও বলছে যে আমি 5,000 টাকা নেব, আমাকে কত দিতে হবে, কিভাবে দিতে হবে, আর কত করে দিতে হবে, এই 3টে জিনিস বলে দেন। এইটা ব্যাংকিংয়ের জায়গায় বা এই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট রেট এত, রিডিউসিং এত, ফ্ল্যাট এত, এই জিনিসগুলো না ওরা একটু আমরাই বুঝি না। ওই জায়গাটাকে ওকে খুব সিম্পলভাবে প্রোডাক্টটাকে তুলে ধরা এইটা। দ্বিতীয়ত হলো যে ওই সিম্পলটার মধ্যেই ওকে কি দিতে হবে, যে এক দিস্তা কাগজ দিতে হবে, সই করতে হবে, ও ভয়ে বলছে যে আমি কিচ্ছু করবো না। এই মানুষদের কাছে একটা A4 সাইজ সাদা কাগজের এই পৃষ্ঠায় লেখা আছে কত টাকা ঋণ নিচ্ছে, তার পরিবারের তথ্য কিছু, আর ব্যাক পৃষ্ঠায় আমি এই নিলাম, এই কাজ করব, এইভাবে ফেরত দেব, একটা সই, আর পিছনের পৃষ্ঠায় একটা সই, সই নাই থাম্ব নিয়ে যাও। আমি আসবো এই কথাটা, কারণ এখানে একটা প্রশ্ন আমার আছে, কিন্তু একটা ফোন দিতে হবে, অনেকক্ষণ অপেক্ষা করছিল। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার বন্ধন ব্যাংক। নমস্কার। আমি থেকে উৎপল নস্কর ছিলাম। কোথা থেকে? নিশ্চিন্তপুর থেকে উৎপল নস্কর। নিশ্চিন্তপুর, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটা ছোট ইলেকট্রিক দোকান আছে। আজ থেকে 7 বছর আগে, 4-5 বছর আগে প্রথমে আমি স্যালেটায় বন্ধন ব্যাংক থেকে 7,000 টাকা লোন নিই। সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে আমি একটা ভালো জায়গায় এসে পৌঁছেছি। সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধন ব্যাংক। আপনাকে অনেক ধন্যবাদ। মানে হাততালি দেওয়ার মতন ব্যাপার। মানে দিস ইজ হোয়াট আপনি বলতে চাইছিলেন, যে ওর ব্যবসাটা গ্রো করার জন্য। কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে একটা সিম্পল পেপার, আমিও বুঝি অত কারি পেপার কেউ পছন্দ করে না, বাট আপনি যখন মাইক্রো ফাইন্যান্স হিসেবে লেন্ডিং করছেন, হয়তো এরকম একটা কাগজি ব্যাপারটা হয়ে যাবে। ব্যাংকার হিসেবে সেম আমি ঠিক রেখেছি। তাহলে এইসব ব্যাংকরা এত কি কাগজ সই করা, হ্যাঁ সেটা আছে অন্য একটা জায়গা থেকে। কিন্তু আমরা বোঝাতে চেষ্টা করেছি যে এই ধরনের মানুষকে এইটুকু টাকা দেওয়ার জন্য এর চেয়ে অনেক বেশি কিছু দরকার হয়। এইটা একটা জায়গা সহজভাবে কে দেওয়া। আরেকটা আমি বলেছি যেটা হলো যে কর্মী অবশ্যই, এবং কর্মীর ক্ষেত্রে যে খুব এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হয়, যেটা অনেক অ্যানালিটিক্স মানে কিছু লোক দরকার হয়, কিন্তু এই সার্ভিস দেওয়ার জন্য অত বড় কিছু দরকার। ভেরি সিম্পল, একটু সহজভাবে সাধারণ লোককে একটু সাধারণ সুদ দিয়ে একটা লোন দেবেন, তার একটা ইএমআইতে পে ব্যাক দেবেন, তার জন্য বড় বড় ক্যালকুলেশন করার তো দরকার নেই। সেটা আপনি বলেছেন। আমরা একটা চট করে দেখিনি যে গ্রাহকদের কি বক্তব্য বন্ধন ব্যাংক সম্বন্ধে। আমরা এই মুহূর্তে এমন একটি ছোট্ট পরিবারের মুখোমুখি, যে পরিবারটি জানান দেয় যে স্বামী এবং স্ত্রী তারা দুজনে মিলেই বন্ধন ব্যাংকের সহায়তায় তাদের ব্যবসা গড়ে তুলেছেন। বাগুইহাটির ঘোষ পরিবার। সীমা ঘোষ। কোথা থাকেন? বাগুইহাটি জ্যাংরা ঘোষপাড়া। আপনার নাম? দেবাশিস ঘোষ। আপনারা কি ব্যবসা করেন? আমরা গেঞ্জি মেকিং করি। আচ্ছা, তোমার নাম কি মা? নাম বলো। আচ্ছা, আপনারা এই যে ব্যবসাটা করেন সেটা কত সাল থেকে? 2009। আর আপনারা এই বন্ধন ব্যাংকের ব্যবসার জন্য যে লোন নিয়েছিলেন সেইটা কোন সালে? আমরা 2009 সালে প্রথম বন্ধন ব্যাংক থেকে লোন নিই। আচ্ছা, ব্যবসাটা আপনার নামে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত লোন নিয়ে শুরু করেছিলেন? 15,000। আর এখন এই 2016-তে কত? 5 লাখ। তার মানে আপনারা মাঝে মধ্যে সেগুলো শোধ করেছেন, আবার নিচ্ছেন এইভাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞাসা করি, এই যে 15,000 থেকে 5 লাখের উত্তরণ, এই ব্যাপারে বন্ধন ব্যাংকের সহায়তা বা এই যে চন্দ্রশেখর বাবুর এই যে কাজ, সেইটা কতটা আপনাদের সাহায্য করেছে? এই 15 থেকে বন্ধন একসঙ্গে 1.5 লাখ টাকায় নিয়ে গেছিল। ব্যবসা আমি বন্ধনের এতে অনেকটাই বাড়াতে পেরেছি। তাই লাস্ট ইয়ারে বন্ধন আমায় 5 লাখ দিয়েছে। যে ব্যবসার পরিমাণ আমার আগে ছিল 50 ডজন পার ডে প্রোডাকশন, সেটা আজকে আমি 500 ডজন প্রোডাকশনে নিয়ে যেতে পেরেছি। কত লোক কাজ করে আপনার ওখানে?
আমার এখন 43 জন 42 জন মতো। আচ্ছা, এই যে বন্ধন ব্যাংকের যিনি এমডি সিও বা প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর বাবুকে দেখেছেন, মিট করেছেন? ওনার সঙ্গে আলাপও হয়েছে। আমাদের মতন সাধারণ মানুষরা তো ওনার কাছে যেতে পারি না, বন্ধন ব্যাংক আমাদের ওনার কাছে যেতে সাহায্য করেছে, ওনাকে কাছ থেকে দেখতে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলতে পেরেছি, এটাই হলো সব থেকে বড় কথা আমাদের কাছে। আপনি কি চাইবেন যে আপনাদের মতন আরো অনেকে এগিয়ে আসুন এবং তারা নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হন? নিঃসন্দেহে। ব্যবসার সুবিধার্থে অনেকেই আছে যেমন ছোটোখাটো ব্যবসা করে যারা উন্নতি করতে পারে না, ওনার মানে যেটা করতে চাইছেন যে সবাই পারুক করতে, আমরা যেরকম এগিয়ে এসেছি ছোট থেকে, ও সবাই আসুক এটার মাধ্যমে আর কি, তাতে সবাই একটু ব্যবসার ক্ষেত্রে লাভবান হবে, সবাই ছোট থেকে একটু বড় হওয়ার চেষ্টা করতে পারবে, ভালো হতে পারে। আমরা এই মুহূর্তে শান্তিরঞ্জন পাল তার মুখোমুখি, যিনি একজন কাস্টমার হিসেবে এই ব্যাংকের সঙ্গে সংযুক্ত। শান্তিবাবু, আপনার অনুভূতি কি? অনুভূতিটা শুনুন, অ্যাজ এ বাঙালি হিসাবে যেদিনকে পেপারে দেখলাম উনি একটা ব্যাংক, বন্ধন ব্যাংক একজন বাঙালি হিসেবে পেয়েছে, সেদিন সত্যি নিজেকে বাঙালি বলে গর্ববোধ করেছি যে আমাদের একজন বাঙালি নতুন আরেকজন আফটার ইন্ডিপেন্ডেন্স আরেকটা লাইসেন্স পেল। আচ্ছা, আপনার সঙ্গে চন্দ্রশেখর বাবু দেখা হয়েছিল? হ্যাঁ, আমার সাথে চন্দ্রবাবুর সাথে দেখা হয়েছিল। কোন সূত্রে, কিভাবে? এটা একটা মজার, আমরা আন্ডার চিফ মিনিস্টারের লিডারশিপে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে আমরা বিজনেস ডেলিগেশন লন্ডনে গিয়েছিলাম। সেই সূত্রে ওনার সাথে আমরা যখন যাই, এক ফ্লাইটে আমার পাশের সিটেই উনি ছিলেন, সেই সূত্রেই পরিচয়। আচ্ছা, তো আপনি অ্যাজ এ ম্যান চন্দ্রশেখর বাবুকে কেমন দেখলেন? খুব ভালো, সাধারণ, একদম ডাউন টু আর্থ। আন্ডার দ্য পভার্টি লাইনকে নিয়ে উনি যেভাবে ভেবেছেন, যেভাবে যাদের সাথে কাজ করছেন, আমি মনে করি ওনার মতো প্রত্যেককে এগিয়ে আসা উচিত, আমাদের সবাইকে সমানভাবে তুলে দেওয়া উচিত, এটা আমি মনে করি। আমরা বিভিন্ন লোকের কথা শুনছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সাহেব একটা খুব ইম্পর্টেন্ট ম্যানেজারিয়াল তথ্য আমাদের কাছে আবার নতুন করে দিলেন, মনে করিয়ে দিলেন, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। তার মানে কর্মীরা একটা টিম মিলে একটা সংগঠিতভাবে কাজ করছে। দেখা যাক কর্মীরা কি বলছে। নমস্কার সবাইকে, আমার নাম শুভঙ্কর মণ্ডল, আমি বাগুইআটি ব্রাঞ্চে কর্মরত এখন। প্রথমত জানাই আমার কৃতজ্ঞতা, কারণ আজকে আমাদের বেকার সমাজকে উনি আজ অনেক কর্মযোগী গড়ে তুলেছে, যেখানে আজকে প্রচুর বেকার যুব সমাজ আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত। আমার মতো ছেলেও আজ, আমি 2013 সাল পর্যন্ত বেকার হতাশা নিয়ে ভুগেছিলাম। তারপরে 2013-তে কিছু ঠিক আমি ডিসেম্বর মাসে 2012 একদিন মানে ইন্টারভিউ দিই, তারপর সিলেক্ট হই সেখান থেকে আমাকে 30/1/2013-তে আমি যোগদান করি বন্ধন মাইক্রো ফিন্যান্সে। তারপরই আজকে আমি এই বন্ধন ব্যাংকের এমপ্লয়ি। অ্যাকচুয়ালি আমি তখন ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করতাম। উনি ওখানে ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটিতে প্রথমে ট্রেনার হিসাবে এবং পরে পুরো অপারেশন দায়িত্ব নেন, ভিলেজ ওয়েলফেয়ারের মাইক্রো ফিন্যান্স অপারেশনের, এবং আমিও মাইক্রো ফিন্যান্স অপারেশনের একজন একনিষ্ঠ কর্মী ছিলাম। ওনার কোনোভাবে হয়তো আমাকে পছন্দ হয়েছিল। ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করতে করতেই ওনার চিন্তাভাবনায় বন্ধন নামে একটি এনজিও করবো এরকম চিন্তাভাবনাটা আসে, এবং প্রথম সেটা আমার সাথে শেয়ার করেন। শেয়ার করার পরে আমি খুব ক্যাজুয়ালি বলেছিলাম যে আমি এটা যদি আপনি করেন তাহলে আমি আপনার সাথে থাকব। তো উনি বলেছিলেন এটা খুব কঠিন জার্নি হবে। আমি বলছিলাম কঠিন জার্নি, কিন্তু আপনি তো সাথে থাকবেন, তাহলে সেটা কোনো কঠিন হবে না আমার কাছে। বন্ধনে যখন জয়েন করি তখন বন্ধনের শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে। তো আমি চন্দ্রশেখর ঘোষের সাথে এবং আরও আমরা কয়েকজন মিলে বন্ধন নামে এনজিওটাকে আস্তে আস্তে বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ তৈরি করি, এবং সেই সেলফ হেল্প গ্রুপ তৈরি এবং তাদেরকে নার্চারিং করার জন্য ওনার সাথে আমি হাতে নাতে অনেক ট্রেনিং পেয়েছি। উনি আমাকে সাইকেলে করে নিয়ে গেছেন, গিয়ে আমাকে কাজ শিখিয়েছেন কীভাবে করতে হয়, এবং আমি দেখেছি যে একজন ভদ্রলোক কত নিষ্ঠা থাকলে, কত হার্ডওয়ার্ক করে তিনি একটা এনজিওকে দাঁড় করাতে পেরেছেন। আমি ওনার হিউম্যান কোয়ালিটি বলতে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যখন বন্ধন ব্যাংকের বন্ধন এনজিও হিসাবে যখন কাজ শুরু করেছে, সেই সময় আমাকে অনেক রকম সমস্যার জন্য আমাকে বিয়েটা করতে হয়েছিল, এবং বিয়ে করার জন্য আমার কাছে সেরকম কোনো ওই সময় অর্থের যেটা প্রয়োজন ছিল তো আমার কাছে ছিল না। তখন উনি আমাকে বললেন যে তুমি বিয়ে করো, তোমার
যদি কোনো টাকা পয়সা লাগে আমি তোমাকে হেল্প করব। তো উনি আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে হেল্প করেছিলেন। পরে আমি যখন টাকাটা ফেরত দিতে যাই তখন উনি আমাকে বলেছিলেন যে তোমাকে এটা ফেরত দিতে হবে না, আমি তোমার বিয়ের যৌতুক হিসেবে এটা তোমাকে দিলাম। আমার মনে হয় যে আমার দেখা সব থেকে ভালো লিডারশিপ একমাত্র ওনার মধ্যে আমি দেখতে পাই। আমি কখনো মনে করি উনি লিডার, কখনো মনে করি উনি আমার দাদা, কখনো মনে করি উনি আমার একমাত্র গার্জিয়ান, কখনো মনে করি উনি আমার বন্ধু। যে কোনো সমস্যায় পড়েছি ওনাকে আমি জিজ্ঞেস করেছি এবং সঙ্গে সঙ্গে সমাধান পেয়েছি। এটা দেখে বুঝতে পারলাম যে কেন উনি টিম ওয়ার্কের কথা বলছেন, যেখানে টিম ওয়ার্কাররাই বলছে যে এর থেকে ভালো লিডার পাওয়া যায়নি। আপনাকে আরেকটা প্রশ্ন, যে এই যে আপনার হেল্পের মধ্যে টিম ওয়ার্ক ছিল, আর কি আপনাকে হেল্প করেছে আপনার ব্যবসাটাকে এত বড় করতে? এরপরে আরেকটা জিনিস আছে, যেটা মানুষ হলো, আর যার কাছে যার দরকার এই সার্ভিসটা তাকে আমি পেলাম। তারপরে দরকার হচ্ছে আমি যেই সার্ভিসটা দেব সেটা হলো অর্থ, টাকাটা কোথায় পাবো? কারণ আমরা এই সংস্থা হিসেবে আমরা কখনো মানুষের কাছ থেকে কোনো ডিপোজিট কালেক্ট করতে পারি না, এটা পারমিশেবল না। আমরা শুধুমাত্র ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদেরকে দেওয়া হতো। তো ব্যাংক যেই টাকাটা আমাদেরকে সাপ্লাই করেছে, প্রথম দিকে যদিও বাধাগ্রস্ত হয়েছে, দিতে চায়নি, নানান রকম প্রশ্ন করেছে, অনেক ঘুরিয়েছে। তারপরে যখন এটা এস্টাবলিশড হলো, যখন দেখতে পেলো না আসলেই গরিব মানুষের উপকার হচ্ছে, টাকাটাও ফেরত আসছে, তখন ব্যাংকের সহায়তাটা বাড়ছে। এই ব্যাংকের এই যে সহায়তা, ব্যাংকের এই যে টাকা লোন দেওয়া আমাদেরকে, সেইটা আমাদেরকে এই গ্রোথটা করতে আরও হেল্প করেছে। যদি এটা বাধাগ্রস্ত হতো তাহলে হয়তো আমরা ওই জায়গায় এই গ্রোথটাকে নিয়ে আসতে পারতাম না। বাঙালি যুব সমাজ, পশ্চিমবঙ্গের যুব সমাজের প্রতি আপনার কি বার্তা? আমার বার্তা বলতে আমি আমারটা বলতে পারি। আমি যেটা দিয়ে নিজেকে মনে করেছি সেটা হলো, মানুষের শুরুর জীবনটাতে না খুব কঠোর পরিশ্রম করতে হবে। এইটা মানে আমার কাছে মনে হয়েছে। এই কঠোর পরিশ্রম বলতে আমি যদি বলি, আমার দিন রাত কোথায় কেটেছে আমি জানি না। আমার বাড়ির সাথে আমার কতটুকু রাত কেটেছে সেটা আমার এখন বলা নেই, আমার কর্মীরা বলতে পারবে। তাতে কি হয়েছে যে আমি একটা এই জায়গাটায় সংস্থাটাকে তুলতে সহায়তা করেছি, অক্লান্ত পরিশ্রম। দ্বিতীয়ত হলো যে নিজের উপর না একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। সবাই যদি পারে আমি কেন পারবো না? আমার কিসের দুর্বলতা আছে? যেই দুর্বলতা আছে আমি ওইটা ডেভেলপ করব, তারপরে আমি নেমে যাব। এই যে আত্মবিশ্বাস রাখা, এটা মানুষকে আমার মনে হয় যে কোনো জায়গায় নিয়ে আসতে পারে, সেটার অন্য কোনো ক্রাইটেরিয়া দরকার হয় না। আমি একটা জায়গায় বলি, আমরা এক সময়ে, এখনও আমি এটা রাখি, চিন্তা করছিলাম যে আমরা যে সকল মানুষদের সাথে কথা বলি, কাজ করি, আমি এত মানুষ কর্মীকে নিচ্ছি, এরা মানুষদের সাথে কি ব্যবহার করে, এই ব্যবহারটা কতটা সফট করানো যায়, কতটা নরম করানো যায়, তত বেশি সাকসেস পাওয়া যাবে। তার মানে ভালো ব্যবহার। সেই জন্য আমাদের একটা স্লোগান কাজ করেছে সমস্ত কর্মীর মধ্যে। এটা ছিল নীতিতে কঠোর হব, আচরণে নয়। আমার যে নিয়ম আছে, যে শৃঙ্খলা আছে, এটা আমি সবচেয়ে কঠিনভাবে মেনে চলবো, কিন্তু ব্যবহার কখনো খারাপ করব না। একটা প্রশ্ন, বৃষ্টি বানান এখন বানান না তো আপনার অবসর সময় কিভাবে কাটে, যদি অবসর থাকে? অবসর সময় কাটে শুধু মাথা কাজ করে, আমি জানি না। গল্পের বই পড়ি, সিনেমা সময় গান শুনি। কি টাইপের গান? না, আমার কাছে সবচেয়ে প্রিয় গান হলো ভূপেন হাজারিকা। যে এই যে হ্যাঁ, কিন্তু ভূপেন হাজারিকাটা কেন জানি আমার মনে হচ্ছে আমার কাজ, আমার মন, আমার ধ্যানের সাথে মিলে যায়। যদি আজকে বলেন এই যে উনি গেয়ে গেছেন মানুষ মানুষের জন্য, না, এই গানটা যদি পুরোটা আপনি একবার, কারণ আপনার জীবনটাই তো মানুষ মানুষের জন্য, এই জায়গাটা মানুষকে উদ্বুদ্ধ করে। আর খেতে ভালোবাসেন? খুব বেশি না। বাজার করেন? কোনোদিন করিনি। করি না, কিন্তু পয়সা বাজারে এইটা আমার খুব একটা বেশি মানে কি বলবো, হ্যাঁ, খেতে খুব একটা ভালো না লাগলে পর বাজার করার প্রশ্ন আসবে না। খুব ইন্সপিরেশনাল কথাবার্তা শুনলাম। একটা 15 বছরের চাকরি, 15 বছরের মধ্যে এত বড় ব্যাংক, সুতরাং সম্ভব। সবার প্রতি একটাই কঠিন পরিশ্রম, এটাই ইউএসপি মানুষের বড় ব্যবসায়ী হওয়ার জন্যে। এবং
আমার একটা না কোড আছে, আপনাকে আমি বলে রাখি, এটা বলে নিশ্চয়ই, মানুষের নিশ্চয়ই। ভালো লাগবে। সেইটাকে না আমি বলি এটা হলো পিএইচডি। পিএইচডি মানে হলো, আমরা তো পিএইচডি নেই, তো পিএইচডি ডক্টরেট ডিগ্রি সব কিছু ঠিক আছে। আমার পিএইচডি ডেফিনেশনটা একটু যদি সবাই একটু মনে রাখে, একটু অনেক আমাদের হাসির সময় হবে। একদম কম স্যার, একটু জলদি। সেটা হলো পি মানে হলো পেশেন্ট, প্যাশন, খুব ধৈর্য সহকারে কাজটাকে করতে হবে, ওকে, পেশেন্ট। এটা। আর এইচ হলো হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে। আর সি হলো কমিটমেন্ট, মানে PHC, ডি ডেডিকেশন। ডেডিকেশন। তো মানে পেশেন্ট, হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। প্যাশন, হার্ডওয়ার্ক, ডেডিকেশন, সেটাই ইউএসপি মন্ত্র ফ্রম নান আদার দ্যান বন্ধন ব্যাংক চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ। আজ অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি। নমস্কার সবাইকে, এবং নমস্কার দূরদর্শনকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং নমস্কার আমার সকল কর্মী এবং গ্রাহকদের।